বাইরে তখন শ্রাবণের অঝোর ধারা। অন্ধকার রাতে সেই নির্জন বাংলোয় আমরা কজন গল্পে মজেছি। ঠিক তখনই দরজায় সেই শব্দ, খট খট খট। কে এই আগন্তুক যে বৃষ্টির রাতে হঠাৎ এসে হাজির হলো? তার শান্ত গলার ভেতরে লুকিয়ে থাকা কোনো অজানা বিভীষিকা কি আমরা টের পেয়েছিলাম? হেমেন্দ্র কুমার রায়ের সেই হাড় হিম করা কালজয়ী গল্প আগন্তুক। রহস্য যখন আরও ঘনীভূত হয় আর ভয় যখন দোর গোড়ায় এসে কড়া নাড়ে, তখনই শুরু হয় আমাদের যাত্রা। তোমরা শুনছ ভৌতিক রহস্য। তাহলে তোমরা তৈরি তো আজকের এই গা ছমছমে অভিজ্ঞতার জন্য? হেডফোনটা কানে লাগিয়ে নাও, আলোটা নিভিয়ে দাও, কারণ গল্প এবার শুরু হতে চলেছে। তাহলে চলো বন্ধুরা, গল্পটা শুরু করি। আমাদের গ্রামখানি অনেকটা উপদ্বীপের মতো। তার পূর্ব ও উত্তর দিক দিয়ে একটি নদী প্রবাহিত হয়ে পশ্চিম দিকে আর একটি বড় নদীর ভিতর গিয়ে পড়েছে। পৃথিবীর মাটির সঙ্গে আমাদের গ্রামের অবিচ্ছিন্ন যোগ আছে কেবল দক্ষিণ দিকে, কিন্তু সে যোগটুকু না থাকলেও আমরা হয়তো দুঃখিত হতুম না। আমাদের গ্রামের উত্তর প্রান্তে নদীর কিনারায় যে শ্মশান আছে, এই অঞ্চলে তার চেয়ে বড় শ্মশান আর নেই, এবং সেই শ্মশানে শবদাহ করবার জন্যে দূর থেকেও লোক আসে ওই দক্ষিণ দিক দিয়েই। এখানে যে শ্মশানেশ্বর মহাদেব বিরাজ করছেন, তিনি নাকি অত্যন্ত জাগ্রত দেবতা। যদিও তিনি যে নিদ্রাগত না হয়ে অহরহই জাগ্রত হয়ে আছেন এমন কোনো প্রমাণই আমরা পাইনি, কিন্তু অধিকাংশ লোক আছেন এখন সেই কথাই বিশ্বাস করেন। অতএব দেবতার মহিমায় এখানকার শ্মশানটি পরিণত হয়েছে মহা শ্মশানে। সব যাত্রীদের অস্বাভাবিক ও তীক্ষ্ণ কণ্ঠ থেকে ঘন ঘন হরিবোল ধ্বনি উঠে আমাদের গ্রামের আকাশ বাতাসকে মুখরিত করে তোলে যখন তখন। দিনের বেলায় সেই শোরগোল কোনো রকমে সহ করা যায়, কিন্তু নিস্তব্ধ গভীর রাতে সে চিৎকার অমানসিক হয়ে চতুর্দিকে সৃষ্টি করে কেমন একটা অসহনীয় অপার্থিব ভাব। ঘুমন্ত শিশুরা পর্যন্ত ভয় পেয়ে জেগে কোঁকিয়ে কেঁদে ওঠে। গ্রামখানি পুরোপুরি দ্বীপ হলে এসব ঝঞ্ঝাট পোয়াতে হতো না। পল্লীগ্রামের মহাশ্মশানের ভয়াবহতা বীভৎসতা কলকাতার বাসিন্দারা ধারণাও আনতে পারবে না। কলকাতার শ্মশানগুলোকে তো বাহির থেকে দেখায় শৌখিন মানুষদের বসত বাড়ির মতো, তাদের ভিতরটাও জীবন্ত জনতার আনাগোনায় ও কণ্ঠস্বরে সর্বদাই শব্দিত হয়ে থাকে। এমনকি সেখানে আমাবস্যা রাত্রির অন্ধকারে ঘুচিয়ে দেয় বহু ইলেকট্রিকের বাতি। কিন্তু পল্লীগ্রামের মহাশ্মশান বড় ভয়াবহ ঠাঁই। নিঝুম রাতে সেখানে পদার্পণ করলে সর্বাঙ্গে জাগ্রত হবে বিভীষিকার রোমাঞ্চ। হলুদ বরণ চাঁদের পাণ্ডু আলো চারিদিকে প্রকাশ করে অস্পষ্টতার রহস্য, এবং তারই সঙ্গে দুটো একটা হ্যারিকেনের লণ্ঠন টিমটিম করে জ্বললেও স্পষ্ট করে দেখতে পারে না কোনো কিছুই।
বাতাসে বাতাসে জেগে ওঠে যেন মরন্ত রোগীর নাভিশ্বাস, এবং তাই শুনে চতুর্দিক থেকে কালো কালো দানবের মতো মস্ত মস্ত গাছপালাগুলো শিউরে শিউরে কেঁদে কেঁদে ওঠে সভয়ে এবং সশব্দে। এখানে ওখানে ছাড়া ছাড়া হয়ে অপচ্ছায়ার মতো নড়াচড়া করে যে সব জ্যান্ত মানুষ, তাদের সংখ্যা এক হাতের আঙুলেই গুনে ফেলা যায়। একটা কি দুটো কিংবা বড়জোর তিনটে চিতা দূরে লক লক করে ওঠে, ক্রুদ্ধ নরক নাগিনায় জ্বলন্ত রক্ত জিহার মতো। কোনো বৃক্ষের অদৃশ্য শাখায় বসে অশুভ কণ্ঠে আচমকা চ্যাঁ চ্যাঁ করে চেঁচিয়ে ওঠে একাধিক পেঁচা, চমকে দেয় জীবন্তদের অন্তরাত্মাকে। স্থানে স্থানে রাশিকৃত ভাঙা কলসি ও মাংসহীন অস্থি প্রকৃতির সঙ্গে পড়ে থাকে কোনো অগ্নিদগ্ধ মানুষের ভয়াল দেহাবশেষ। কারণ এখানে শহরের মতো সব সময় মৃতদেহকে নিঃশেষে পুড়িয়ে ফেলা হয় না। দূরে আনাচে কানাচে যেখানে চোখ যা কিছু দেখে সব ছায়া ছায়ার মতো, সেখানে হয়তো মানুষের আধপোড়া দেহের অংশ বিশেষ নিয়ে মারামারি টানাটানি ছেঁড়াছিঁড়ি করে শৃগাল কুকুরের দল বিশ্রী চিৎকারে বিষাক্ত করে চতুর্দিক। তারও পরে আরও দূরে যেখানে যেতে নারাজ হয় মানুষের দৃষ্টি, মনে সন্দেহ জাগে, সেখানে হয়তো চলাফেরা করছে এমন মৃত মানুষের জনতা, পার্থিব জগতে ঠাঁই না থাকলেও রাজি নয় যারা পৃথিবীর মাটি ত্যাগ করতে। বন্ধ হয়ে যায় জীবন্তদের পদচালনা, স্তম্ভিত হয়ে যায় চক্ষু, মন এবং দেহ। তারও ওপর থেকে থেকে মাথার ওপর দিয়ে ডানা ছটফট করতে করতে উড়ে যায় নিশীথিনীর বৃহত্তম কালো প্রজাপতির অমঙ্গলকর ও নির্বাক বাদুড়ের দল। অভিধানে শ্মশানের আর এক নাম দিয়েছে প্রেতভূমি। এ নাম মিথ্যা নয়। পল্লীগ্রামের শ্মশান দেখলে প্রেতভূমি ছাড়া আর কিছুই মনে হয় না। এমনি এক শ্মশান থেকে প্রায় সিকি মাইল দূরে আমরা বাস করি। আমাদের বাড়ি হচ্ছে গ্রামের শেষ বাড়ি, তারপর একটা ছোট মাঠ, তারপর একটা ছোট জঙ্গল, তারপরেই নদীর ধারে শ্মশান। কৃষ্ণপক্ষের কালো রাতের জন্য আসর ছেড়ে মিলিয়ে গেল সন্ধ্যার ঝাপসা আলো। সেদিন কি বিষম গুমট। বাতাসের দম যেন একেবারে বন্ধ হয়ে গিয়েছে, নড়ছে না গাছের একটা পাতা পর্যন্ত। ঘরের ভেতরে টেকা দায়, বাড়ির বাইরে রোয়াকে এসে বসল এবং হাত পা ছড়িয়ে ভালো করে বসতে না বসতেই শুনলুম বহু কণ্ঠের চিৎকার, বলো হরি হরি বল, বলো হরি হরি বল, বলো হরি হরি বল। ঝিল্লি মুখর উত্তপ্ত অন্ধকার রাতে এই মৃত্যুর ধ্বনি মনের মধ্যে জাগিয়ে তুলল অশান্তি। একটু তফাতে আমার বাড়ির সামনে দিয়ে শ্মশানে যাবার রাস্তা, কিন্তু চারিদিকে এত অন্ধকার যে সব যাত্রীদের কারুকেই দেখতে পেলুম না। কেবল শোনা যেতে লাগলো হরিনামের সেই শব্দময় বিভীষিকা। ক্রমে তা ক্ষীণোত্তর হয়ে একেবারে থেমে গেল। বুঝলুম শ্মশানে পৌঁছেছে সব যাত্রীরা। সব যাত্রীদের কণ্ঠ মৌন হলো বটে, কিন্তু পল্লীগ্রামের রাতের কতগুলি নিজস্ব ধ্বনি আছে। থেকে থেকে গাছের পাতাদের ফিসফিস, হঠাৎ জেগে ওঠা পাখিদের ডানা ঝাড়া, গাছের তলায় শুকনো পাতাদের ভিতরে সরসর শব্দ তুলে হয়তো চলে যায় কোনো সাপ বা সরীসৃপ, হয়তো ডেকে ওঠে কর্কশ্বরে একটা কি দুটো তক্ষক, কিংবা শোনা যায় শৃগাল সভার স্বল্পস্থায়ী হট্টগোল।
এবং এই সবের উপরেও সর্বক্ষণ জেগে থাকে ঝিঝি ঝিঝি করে ঝিঝি পোকাদের একটানা আর্তনাদ। বেশ খানিকক্ষণ ধরে একলা বসে শুনলাম সেই রাত্রির ধ্বনি। তারপর চোখের পাতা জড়িয়ে আসতে লাগলো তন্দার আমেজে। উঠি উঠি করছি, হঠাৎ যেন অন্ধকার ফুঁড়েই একেবারে আমার সম্মুখে এসে দাঁড়ালো একটা সুদীর্ঘ ছায়ামূর্তি। এমন আচম্বিতে এত নিঃশব্দে তার আবির্ভাব, চমকে না উঠে আর পারলুম না। শুধালুম, কে? অন্ধকারে দেখতে পেলুম না। মূর্তির চোখ দুটো চকচক করে উঠল। সে অত্যন্ত গম্ভীর ও শুষ্ক স্বরে বললে, ক্ষুধার্ত অতিথি। অতিথি এই রাতে? ক্ষুধার্তের সময় অসময় নেই, কেবল ক্ষুধার্ত নয়, আমি শীতার্ত। শীতে ঠক ঠক করে কাঁপছি। আগে বাড়ির ভিতরে একটু আশ্রয় দিন, বাইরে আর দাঁড়াতে পারছি না। মহা বিস্ময়ে বলে উঠলুম, বলেন কি? হ্যাঁ, বলেন কি মশাই? আপনার শীত করছে, আর এদিকে দারুণ গুমোটে সিদ্ধ হয়ে আমরা মরে যেতে বসেছি। সে যেন কাঁপতে কাঁপতে বলল, বিশ্বাস হচ্ছে না আমার কথায়? তাহলে এই দেখুন। কই আপনার হাত কই? আমার একখানা হাত বাড়িয়ে দিল। সেও হাত বাড়িয়ে ধরলে আমার হাতখানা, কিন্তু পর মুহূর্তেই আমি শিউরে উঠে তাড়াতাড়ি নিজের হাতখানা টেনে নিলাম। বন্ধুরা, গল্পটি আজকে এই পর্যন্তই। গল্পটি এখানেই শেষ নয়, গল্পটি শেষ পর্ব নিয়ে খুব শীঘ্রই আবারও তোমাদের সঙ্গে দেখা হবে। আর গল্পটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্টে জানিও। আর ভালো লেগে থাকলে বন্ধুদের সঙ্গে শেয়ার করে, চ্যানেলটি সাবস্ক্রাইব করে, লাইক করে আমার পাশে থেকেও, যাতে আরও নিত্য নতুন গল্প তোমাদের আমি শোনাতে পারি। তাহলে বন্ধুরা, আজকের মতো বিদায়। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে ভালো রেখো। রাধে রাধে।